হুজুরনির প্রেমে গল্প, কলমে ফারহানা ইয়াসমিন। মাহমুদ তার শ্বশুর জহিরুলের সাথে ফজরের নামাজ শেষে সবে মাত্র ফিরল, কিন্তু তাফরিহাকে ঘরে দেখতে না পেয়ে সেও ঘরের বাইরে রান্নাঘরের সামনে হাজির হলো। তাফরিহা রুটি বেলছে আর সাদিয়া খাবার পাকাচ্ছে। তাফরিহা, একটু শুনে যাবে? হঠাৎ মাহমুদের ডাকে ঘাড় ফেরালো তাফরিহা। নম্র কণ্ঠে বলল, কিছু বলবেন? কিছু কি প্রয়োজন? হ্যাঁ, একটু শুনে যাও তো। মাহমুদের এমন ডাকে তাফরিহা একবার সাদিয়া বেগমের দিকে তাকালে। তিনি চোখের ইশারায় তাফরিহাকে যাওয়ার নির্দেশ দিলেন। কি প্রয়োজন? জলদি বলুন, কাজ বাকি আছে আমার। তাই তো বলেছিলাম, এখানে এসে আমার কথা ভুলেই যাবে। রাতেও তো বোনের সাথেই শুলে, এখন কি আর আমার চল আছে নাকি? কিছুটা অভিমানের সুরেই বলল মাহমুদ। বুঝেছি, এখন কি প্রয়োজন সেটা বলুন। আমার সাথে একটু কলপারে চলো, আমি তো কল চাপতে পারি না গো, তাই তোমায় প্রয়োজন। তাফরিহা মৃদু হেসে বলল, ওহ এই ব্যাপার, চলুন আমার সাথে। সকালের নাস্তা পর্ব শেষ হয় 9টায়। মাহমুদ তাফরিহাকে বলেছে যে একবার তাফরিহার সাথে তাদের গ্রামটা ঘুরে দেখতে চায়। যদিও এর আগে কখনো আসেনি সে বিক্রমপুর, তবে লোকমুখে শুনেছে বেশ মনোরম পরিবেশ। মাহমুদের হাত ধরে হাঁটছে ছোট্ট আরোহী, তার ডান পাশে নিজের মতো হাঁটছে তাফরিহা। মাহমুদকে বিভিন্ন জায়গার দিকে আঙ্গুলের ইশারায় দেখাচ্ছে আর জায়গাগুলোর নাম বাতলে দিচ্ছে। হুজুর, চলুন আমরা এই আম গাছটার নিচে একটু বিশ্রাম নিয়ে নেই। আমি আর পারছি না, সামনের জমিনগুলো আমার চোখের সামনে ঘুরছে, মনে হচ্ছে এখনই পড়ে যাব। হঠাৎ মাহমুদের হাতটা ধরে আম গাছের কাছে তাকে নিয়ে যেতে যেতে বলল তাফরিহা। মাহমুদও বাধ্য ছেলের মতো বউয়ের হাত ধরে বসে পড়ল আম গাছের নিচে, সাথে নিজের কোলের ওপর বসিয়ে নিল আরোহীকে। কিন্তু অবাকের চরম পর্যায়ে চলে গেল তখনই, যখন দেখল তার প্রাণপ্রিয় সহধর্মিণী বেশ ক্লান্ত বেশে গাছটার গোড়ালির ওপর নিজেকে এলিয়ে দিল আর অস্পষ্ট কণ্ঠে বলতে লাগল, হুজুর একটু পানি খাবো। এই কি হয়েছে তোমার? বেশি খারাপ লাগছে? হঠাৎ কি হলো? তাফরিহার নিকাবের ওপরেই দু গালে মৃদু চাপ দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল মাহমুদ। তাফরিহাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে আরোহীকে উদ্দেশ্য করে বলল, তুমি বোনের কাছে থাকো, দেখি কোথাও পানি পাই কিনা। কিছু পথ এগোতেই একটি মুদির দোকান দেখতে পেল, ওখানে নিশ্চয় পানি পাওয়া যাবে। তাই ছুটে গেল দোকানের সামনে। একটা ঠান্ডা পানির বোতল দিন তো। দোকানে থাকা তার বয়সী ছেলেটি কিছু সময় মাহমুদের দিকে অবাক নয়নে তাকিয়ে থেকে ফ্রিজ থেকে একটি ঠান্ডা পানির বোতল নিয়ে এগিয়ে আসলো মাহমুদের দিকে। ভাই, আপনাকে তো কখনো এই গ্রামে দেখি নাই, আপনি কি ঘুরতে আইছেন? ছেলেটির এমন প্রশ্নে ক্লান্তি মুখটা মৃদু হাসিতে ধাক্কা দিয়ে বলল, না ভাই, বউ নিয়ে আমার শ্বশুর বাড়ি বেড়াতে আসছি। ছেলেটাও মৃদু হেসে বলল, ওহ আচ্ছা, তা আপনি কার মাইয়ার জামাই? আমি আপনাদের গ্রামের কৃষক জহিরুল ইসলামের মেয়ের জামাই। এবার পানিটা দিন প্লিজ, অনেক প্রয়োজন। আপনি জহিরুল কাকার মেয়ের জামাই, মানে তাফরিহার জামাই? তার মানে আপনি ওই হুজুর যার সাথে তাফরিহা প্রেম করে পালাইয়া যাইতে চাইছিল? এই জন্যই তো তাফরিহার বাপ আমার সাথে তাফরিহার বিয়েটা ভেঙে দিল। হাসিটা মুছে ভ্রু যুগল কুঁচকে কিছুটা ক্ষোভ নিয়ে কথাগুলো বলল নাসির নামের ছেলেটা। পানিটা হাতে নিয়ে টাকাটা বের করছিল মানিব্যাগ থেকে, কিন্তু নাসিরের কথাগুলো শুনে হাতটা থেমে গেল। ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলল, কি বলছেন এই সব? তাফরিহা আমার সাথে প্রেম করেছে? কে বলল আপনাকে? আর তাছাড়া আমি একজন হুজুর হয়ে কি ছাত্রীর সাথে প্রেম করব? হইছে, আসল ঘটনা ভালো করেই জানি আমরা। এসব মোল্লা মানুষের ভেতরেই যত সব শয়তানি থাকে। কথাটা শোনার পর মাহমুদ নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারল না। পানির বোতলটা দোকানে ছুঁড়ে মেরে বলল, আপনার সাথে আর একটি বাক্য অপচয় করতে চাই না, আপনার পানি আপনিই রাখেন। আল্লাহ হাফেজ। অত্যন্ত ক্রোধ মিশ্রিত ঝাঝালো কণ্ঠে কথাগুলো বলে স্থান ত্যাগ করল মাহমুদ। ক্রোধে জর্জরিত হয়ে মাহমুদ দোকান থেকে পানি না নিয়েই ফিরে আসলো ঠিকই, কিন্তু প্রেয়সীর সম্মুখে এসে তার মলিন মুখটা নজরে আসতেই নিজের সমস্ত ক্রোধকে দমিয়ে আবারও পা চালালো সামনের দিকে। ভাগ্য সহায় ছিল, তাই দোকানের কিছুটা দূরেই একটি ছোট্ট কুটির দেখতে পেয়ে নিজের অশান্ত মনকে আশ্বস্ত করে কুটিরের সামনে গিয়ে শান্ত কণ্ঠে সালাম দিল। সালাম দেওয়ার কিছুক্ষণ পর একটি 12 বছরের মেয়ে বেরিয়ে আসে।
সন্ধিহান দৃষ্টিতে কিছুক্ষণ মাহমুদকে পর্যবেক্ষণ করে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই মাহমুদ বলে উঠল, আপু, আমাকে এক গ্লাস পানি দেওয়া যাবে? আমার স্ত্রী কিছুটা সামনেই বসে আছে, তার ভীষণ তৃষ্ণা পেয়েছে। যদি একটু সাহায্য করতেন ভীষণ উপকার হতো। মেয়েটা সরল মুখে মৃদু হেসে বলল, ভাইজান, আপনি দাঁড়ান, আমি নিয়ে আইতাছি। কিছুক্ষণ পর মেয়েটি হাতে একটি জগ এবং গ্লাস নিয়ে এসে মাহমুদকে বলল, আপনার বউ কোন জায়গায় আছে? আমারে নিয়ে চলেন, আপনার আর কষ্ট করা গ্লাস নিয়ে বাসায় আসা লাগবো না। প্রতি উত্তরে মাহমুদও মৃদু হেসে মেয়েটিকে নিয়ে আসে তাফরিহার কাছে। মেয়েটি প্রথমে আরোহীকে দেখে চমকে গিয়ে তাফরিহার দিকে তাকিয়ে বলে, তাফরিহা আপা। তাফরিহাও তার খোলা দৃষ্টি দিয়ে মেয়েটিকে চিনতে পেরে বলে, আফরোজা, তুমি? আফরোজা দ্রুত বেগে তাফরিহার নিকট বসে বলে, আগে পানি খান আপা, তারপর কথা হবে। তাফরিহা আফরোজার কাছ থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে পানি পান করে বুঝতে পারল তার নিকাবটা খুলে মুখে এবং মাথায়ও কিছুটা পানি দেওয়া প্রয়োজন, নয়তো সে আর সামনের পথ এগোতে পারবে না, আর এখানে যানবাহনও পাওয়া যাবে না। অসহায় দৃষ্টিতে একবার মাহমুদের দিকে তাকিয়ে ইশারা দিল। মাহমুদ তাকে আশ্বস্ত করে বলল, আমি তোমাদের আড়াল করে দাঁড়িয়ে আছি, নিকাব খুলতে পারো। তাছাড়া এখন মানুষের চলাচল নেই বললেই চলে। আফরোজাকে বিদায় দিয়ে তাফরিহা আরোহীকে নিয়ে মাহমুদ রওনা দেয় বাড়ির দিকে। যদিও তাফরিহার হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু মাহমুদ তাকে বেশ ভালোভাবেই সামলে নিয়েছে। রাতে খাবার পর্ব শেষে মাহমুদ জহিরুল ইসলামের কক্ষে যায় তার নিজস্ব কিছু আলাপ সারতে। তাফরিহা, আরোহী, সাদিয়া বেগম তখন একসাথে বসে গল্প করতে ব্যস্ত। আসসালামু আলাইকুম। বাবা, আপনি কি ঘুমিয়ে গেছেন? আমি কি আসব? ঘরের সামনে দাঁড়িয়ে অত্যন্ত মার্জিত কণ্ঠে বলল মাহমুদ। জহিরুল শোয়া থেকে উঠে মৃদু হেসে বলল, আসো বাবা, আমি সজাগ আছি। বদলাভাবে মাহমুদও মৃদু হেসে পালঙ্কের এক কোণে বসে বলল, কিছু যদি মনে না করেন একটা কথা বলবো? জহিরুল বলল, অবশ্যই, নিঃসংকোচে বলো বাবা। তাফরিহার বিয়ে ঠিক হয়েছিল তা আমি জানতাম, তবে ছেলেটার পরিচয় জানতাম না। আমার আর তাফরিহার বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছে তা নিশ্চয়ই আপনার অজানা নয় বাবা। আচ্ছা বাবা, আপনি কি মনে করেন বিয়ের আগে আমার সাথে তাফরিহার অবৈধ কোনো সম্পর্ক ছিল? জহিরুল ইসলাম কিছুটা হচখচিয়ে গেলেন, তবুও নিজেকে ঠিক রেখে বললেন, হঠাৎ এমন প্রশ্ন কেন? তোমাকে আমি যতটুকু চিনেছি তাতে বেশ বুঝেছি তুমি এমন কর্মের মানুষ নও। তাছাড়া আমার মেয়েও এমন না, তাই এসব চিন্তাভাবনার কোনো প্রশ্নই উঠে না। মাহমুদ কিয়ৎকাল নিশ্চুপ থেকে বলে, আসলে বাবা, আজকে ওই নাসির নামের ছেলেটির সাথে দেখা হয়। তাদের ধারণা আমার আর তাফরিহার প্রেমের বিয়ে। এই ধারণাটা যে আমার গায়ে খুব লাগছে বাবা। আমি তাফরিহার হুজুর ছিলাম, আমার দিকে খারাপ কথা ওঠানো মানে প্রত্যেকটা আলেম শিক্ষকের ব্যাপারে বাজে চিন্তাভাবনা পোষণ করা। তাই বলছিলাম, আমার মনে হয় তাদের এই ধারণা আপনার নিজের ভাঙানো উচিত। জহিরুল ইসলাম কিছুক্ষণ নিশ্চুপ থেকে বললেন, তুমি এ নিয়ে নিশ্চিন্ত থাকো, আমি বিষয়টা দেখছি। মাহমুদ তার কথায় আশ্বস্ত হয়ে বলে, বাবা, আর একটা কথা ছিল, আমাদের এখানে 3 দিন থাকার কথা ছিল, কিন্তু আপনার মেয়েকে দেখে মনে হচ্ছে সে কিছুটা অসুস্থ, তাই ভাবছি কাল সকালেই রওনা দেব। আপনি কিছু মনে করবেন না দয়া করে। আমি চাইছি বাড়িতে যাওয়ার পথেই তাফরিহাকে চেক আপ করাতে নিয়ে যাব। আপনাদের এখানে তেমন ভালো ডাক্তার নেই সেটা আপনিও জানেন, কিন্তু আমাদের সাথে আর একটা দিন থাকলে হয় না? একদিনে তো বিশেষ ক্ষতি হবে না, সাদিয়া তো আছেই ওর দেখাশোনা করার জন্য। না বাবা, তাফরিহার এই হঠাৎ অসুস্থ হওয়াটা আমাকে ভীষণ বিচলিত করছে। আমি চাই না ওর ট্রিটমেন্টে দেরি হোক, আমি সবসময় তাকে সুস্থ স্বাভাবিক দেখতে চাই। জহিরুল ইসলাম মৃদু হেসে মাহমুদের কাঁধে হাত রেখে বলল, আমার মেয়েটা অনেক ভাগ্যবান তোমার মতো একজন স্বামী পেয়েছে। তাফরিহাকে নিয়ে তোমার চিন্তাটা আমায় প্রশান্তি দিয়েছে। তবে আমার একটা কথা রাখতে হবে, তবেই তোমাদের আগামীকাল যাওয়ার অনুমতি দেব। কি রাখবে আমার কথা? মাহমুদ মৃদু হেসে প্রতি উত্তরে বলল, জি বাবা, আপনার কথাটিকে আদেশ হিসাবেই নেব। জহিরুল বলল, তাফরিহার শেষ পরীক্ষার পর আবার আসতে হবে, সব ব্যস্ততা কাটিয়ে। মাহমুদ বলল, অবশ্যই বাবা, ইনশাআল্লাহ আসব। আজকের এই পর্বটি শেষ হলো। গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি কোথায় থেকে দেখছেন তাও কমেন্টে জানিয়ে দেবেন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।